হয়। জি, আসসালামু আলাইকুম জি, সবাইকে। আজকে আসসালামু বিশ্ব আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিক্ষক দিবসের রহমতুল্লাহ। এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর মতিউর রহমান স্যার, যিনি মতিউর রহমান গাজ্জালী স্যার নামে পরিচিত। আছেন মাসুদুজ্জামান স্যার, আছেন মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার। তা আমরা আসলে চারজনই শিক্ষক পেশাগতভাবে। আমি ডক্টর মোহাম্মদ আজাদ খান। আমরা আজকে বিশ্ব শিক্ষক দিবসের এই আলোচনায় প্রথম স্বাগত বক্তব্যটা এবং আমাদের টার্ম অফ রেফারেন্সটা আমরা কতটুকু আলোচনা করব, কি বিষয়ের উপর আলোচনায় গুরুত্ব দেওয়া দরকার, সেই বিষয়ে আমরা প্রথমেই শুনবো আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান গাজ্জালী স্যারের কাছ থেকে। আমি আহ সবিনয়ে অনুরোধ করছি প্রফেসর মতিউর রহমান গাজ্জালী স্যারকে তার স্বাগত বক্তব্য এখানে উপস্থাপন করার জন্য। স্যার। বাহ, ধন্যবাদ হাবিব ভাই। যে প্রথমেই আমি বলতে চাই যে এই যে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে যে দিনটি আমরা পালন করছি, এবং এই দেশের যারা শিক্ষক আছেন, সেই কিন্ডারগার্টেন থেকে শুরু করে প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লেভেল অর্থাৎ সর্বস্তরের শিক্ষকদের আজকের এই দিনে আমি অভিবাদন জানাই এবং তাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং শুভকামনা। তো আসলে শুভকামনা জানাই ঠিক, কিন্তু আমি 34 বছর এই শিক্ষা ক্যাডারে চাকরি করে এসে আমার কাছে মনে হয়েছে যে আমরা শুধু কথার জন্যই আহ কথা বলি। কার্যত আসলে শিক্ষার উন্নয়নের জন্য যেমনি সরকারের কোনো প্রচেষ্টা কখনোই আমরা সেরকম লক্ষ্য করিনি, তেমনি আমরা যারা শিক্ষক আছি, শিক্ষকদের মধ্যেও কোনোদিনও দেশের জন্য, শিক্ষার জন্য কিছু করতে হবে সেই বোধটা কিন্তু আমাদের কখনোই ছিল না। যদিও মুষ্টিমেয় দু একজন লোকের কিংবা শিক্ষকের মধ্যে এই চেতনাবোধ আছে যে দেশটা তো আমার, শিক্ষা যদি উন্নয়ন হয় তাহলে এই দেশটা উন্নত হবে। কারণ আপনি একটি জিনিস খেয়াল করবেন যে জাপান আসলে কিন্তু খুব সম্পদশালী দেশ না, অর্থাৎ প্রাকৃতিক সম্পদে জাপান কিন্তু সেরকম সমৃদ্ধ দেশ না। তাদের নাই সেরকম গ্যাস ফিল্ড, নাই স্বর্ণের খনি, নাই কোনো কিছু। কিন্তু সেই দেশটা বিদেশ থেকে এই সমস্ত কাঁচামাল সংগ্রহ করে তিলে তিলে সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত একটি দেশে পরিণত হয়েছে, এবং শিক্ষা দীক্ষায়ও তারা অনেক দূরে এগিয়ে গেছে। তা আমাদের দেশে সম্পদ কিন্তু প্রচুর আছে, প্রাকৃতিক সম্পদ আছে, ল্যান্ড আছে, নদী আছে, কিন্তু সেই দেশটাকে আমরা আজও পর্যন্ত দাঁড় করাতে না পারার মূল কারণ হলো যে বিগত 53টি বছর, পাকিস্তান আমার বাদ দিলাম, স্বাধীনতার 53টি বছরে শিক্ষার জন্য যে একটা মডেল দরকার, আইডিয়া দরকার, পার্মানেন্ট একটা আহ, এটা কি বলে আপনার ফাউন্ডেশন দরকার, সেই ফাউন্ডেশনটা আজ পর্যন্ত আমাদের এখানে তৈরি করতে কোনো সরকারি চাননি, শুধু রাজনীতি করে গেছে। আরেকটি জিনিস আমি বলতে চাই এই ব্যাপারটা, যে আমাদের সরকারকে ভাবতে হবে যে আমাদের দেশে কি শিক্ষার প্রয়োজন আছে কিনা। আমার আছে খুব কষ্ট হয় এই কথাটা বলতে, শিক্ষার আসলে এই দেশে প্রয়োজন আছে। আর যদি শিক্ষার প্রয়োজন থাকে, কোন ধরনের শিক্ষা, কত মানের শিক্ষা। আমরা কিন্তু কোয়ালিটি এডুকেশনের কথা 2003 সালে কিন্তু বিএনপি গভর্নমেন্ট যখন ছিল, তখন শহীদুল আলম সাহেব সচিব ছিলেন শিক্ষা, তিনি কিন্তু কোয়ালিটি এডুকেশনের একটা স্লোগান দিয়েছিলেন, এবং আমরা সেই কোয়ালিটি এডুকেশনকে নিশ্চিত করার জন্য কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছিলাম। এই যে কোয়ালিটি, কোয়ালিটি না হয়ে শুধু কোয়ান্টিটি, অর্থাৎ গার্মেন্ট শিল্পের মতন যে আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি হচ্ছে, এবং ঘরের দুয়ারের সামনে নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। কি জন্য ভালো লক্ষণ না? আমরা যখন 2 মাইল 2.5 মাইল দূরে গিয়ে স্কুল করেছি আমাদের শিক্ষার মান, আর এখন আমার বাড়ির পাশেই হাই স্কুল, সেখানে যে ছেলেমেয়েরা যায় সে মান কিন্তু অনেক ডিফারেন্স আছে। এবং শিক্ষকতা তখন যে স্যাররা করতেন আর আমরা এখন যারা শিক্ষকতা করি, আমাদের কিন্তু মানের দিক থেকেও কিন্তু অনেক অনেক আপনার ডিফারেন্স আছে। আমাদের শিক্ষকরা ছিলেন আমাদের গুরুজন শিক্ষক, কিন্তু আমরা যারা তাদের ছাত্র শিক্ষক হয়েছি, তারা কিন্তু শিক্ষক হতে পারেনি। তারা কিন্তু আসলে মানে শিক্ষক নামের শিক্ষক হয়েছে। আমাদের শিক্ষকরা ছিলেন বিদগ্ধজন, আমাদের শিক্ষকরা ছিলেন পণ্ডিত লোক, তারা জানতেন। কিন্তু আমরা কিন্তু আসলে জানি না, আমরা পড়ালেখা করি না, আমরা সার্টিফিকেট অর্জনকারী একজন শিক্ষক।
এখন হয়তো শিক্ষকদের গায়ে লাগে, কিন্তু নিজেদের আত্মসমালোচনাটা করতে হবে। আমরা আত্মঘাতী শিক্ষক সমাজ হয়ে গেছি। কারণ এত বেশি সমিতি, এত বেশি সংগঠন, সেইটা প্রাইমারি বলেন, কিন্ডার গার্ডেনে বলেন, মাদ্রাসায় বলেন, হাই স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে তো সাদা দল, নীল দল, আবার নানা দলে বিভক্ত। অর্থাৎ পড়ালেখা করার জন্য যেই মানে একটা মন মানসিকতা শিক্ষকদের দরকার, সেটা আমাদের দেশে নেই। কারণ আমি আমার কিছু বন্ধু বান্ধব যারা বিদেশে শিক্ষকতা করেন, কিংবা আমার ছেলে মেয়েরা বা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে বাইরে পড়ালেখা করেন, তারা বলেন তাদের শিক্ষকরা কুচু হয়ে যায়, বুড়ো হয়ে যায়, কিন্তু তাদের চাকরি আছে। অর্থাৎ দাড়ি টাড়ি বড় হয়ে গেছে, মানে কুজু হয়ে গেছে, হাতে একটা বই নিয়ে ক্লাসে ঢুকতেছে, অর্থাৎ সেখানে কোনো রাজনীতি নেই, পড়ে নাই। একটা জিনিস আর কি কথা বলি, যে ইসরায়েলের অনেক সমালোচনা করতে পারি। ইসরায়েলের প্রতিটি ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের। আর বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি, এবং প্রতি জেলায় জেলায়, মানে এই ফেসিস্ট সরকার কিন্তু জেলায় জেলায় ইউনিভার্সিটি করার পরিকল্পনা করছেন। এটা কিন্তু ভালো লক্ষণ না। ঠিক গার্মেন্টস এর মতন, যত আপনি বেশি ইউনিভার্সিটি করবেন, কলেজ করবেন, ততই কিন্তু আপনি ধরে রাখবেন যে শিক্ষার মান নিচে নামছে। আপনাকে দৌড়াই গিয়ে স্কুল কলেজ করতে হবে, ইউনিভার্সিটি করতে হবে। কেন আমাদের ছেলে মেয়েরা কেন আজকে বিদেশে গিয়ে পড়ালেখা করে? কারণ ভালো ইউনিভার্সিটির জন্য। আমাদের এখানে এরকম কিছু ইউনিভার্সিটি করা উচিত, যে ইউনিভার্সিটি গুলোতে বিদেশি শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করে এখানে পড়ালেখা করতে আসবে। তাহলে হবে কি, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে। কিন্তু আমরা তো বৈদেশিক মুদ্রা দিয়ে আসি বিদেশে গিয়ে, কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য সরকারের যে পরিকল্পনা করা, সেই পরিকল্পনাগুলো নেই। এই বিষয়গুলো কে বলতে যাবে? তাই শিক্ষকদের উচিত যে প্রতিটা সেকশনে একটি করে সংগঠন থাকবে, তারা শুধু শিক্ষার উন্নয়নের জন্য কথা বলবে। আর সেই সাথে সাথে শিক্ষকদের যে আর্থিক উন্নয়ন, মর্যাদাগত দিকটা সরকারকে নিশ্চয়তা দিতে হবে। কারণ সরকার যদি মনে করে যে এই দেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের দরকার আছে, প্রথম হলো যে শিক্ষকের মানসম্পন্ন স্যালারি নিশ্চিত করতে হবে, তাদের শিক্ষাদানের পরিবেশ মানে নিশ্চিত করতে হবে। তারপরে যে স্কুল কলেজ হবে, সেই স্কুল কলেজগুলো ছাত্র অনুপাতে তাদের বসার জায়গা দিতে হবে, ভৌত অবকাঠামো যেটা। যেমন আমি এডওয়ার্ড কলেজে চাকরি করেছি, আপনি অন্যান্য জায়গায় চাকরি করেছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছি। ছাত্র ভর্তি করে এক এক ডিপার্টমেন্টে 300 350, কিন্তু ক্লাসরুম আছে মাত্র মনে করে 4টা 5টা। এখন 4টা ইয়ার প্লাস মাস্টার্স আছে, প্রিভিয়াস আছে, সবকিছু মিলে ডেইলি ক্লাস হবে কয়টা? সেই ক্লাসের জায়গা কোথায়? সেটা কি কখনো কোনো গভর্নমেন্ট চিন্তা করেছে? কেন আমাকে এমন ভেড়ার পালের মতন পোলাপানকে এমএ পাস করাইতে হবে, অনার্স পাস করাইতে হবে? দরকার নাই। সেই জন্য এডুকেশন নিয়ন্ত্রণ করা না, কোয়ালিটির লোকরে একমাত্র শিক্ষা অর্জন করবে, অর্থাৎ উপরে মাস্টার ডিগ্রি অর্জন করবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আমি 2003 এবং সচিবের সাথে আমরা যখন মিটিং করেছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ইস্ট ইন্ডিয়া পয়সা নিয়ে তারা মৌজ করতেছে, ফুর্তি করতেছে, টাকার কোনো আয় ব্যয় কি হচ্ছে না হচ্ছে কেউ জানে না। আজকে আমরা 8টি সাবজেক্ট পড়ে অনার্স করেছি, আর এখন নাকি 42টা না কয়টা সাবজেক্ট পড়তে হয়। কত পণ্ডিত তারা হয়ে যায়! এতগুলো কেন? কারণ প্রতিটি সাবজেক্টের পিছনে ফর্ম ফিল আপ করতে গেলে টাকা দিতে হয়। তখন থেকে মজা, একবার দুইবার তিনবার ফিল করলেও সুযোগ আছে। এই জায়গাগুলো কিন্তু বন্ধ করতে হবে। তাই আমি হয়তো আরো পরে কথা বলবো। মূলত আমরা এই বেসিক জায়গাতে আমরা একটু আলোচনা করতে চাই। ধন্যবাদ। স্যারকে অশেষ ধন্যবাদ। স্যার মোটামুটি একটা রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করলেন, যে বিষয়গুলোর উপর আমরা হয়তো আলোচনা করতে পারবো, চেষ্টা করতে পারবো। তো আজকে এই যে বিশ্ব শিক্ষক দিবস, এখানে শিক্ষার সাথে শিক্ষকের যে সম্পর্ক, স্যার মোটামুটি সেটাই তুলে ধরার চেষ্টা করলেন। এবং শিক্ষার সংকটই পরবর্তীতে শিক্ষকের সংকটে পরিণত হয়, বা শিক্ষকের সংকটের কারণেই আমাদের অনেকগুলো ইস্যু। যেমন স্যার জাপানের উদাহরণ দিয়ে বলছেন যে তাদের সম্পদ নাই, কিন্তু তারা শিক্ষায়, জ্ঞান গরিমায়, বিজ্ঞান এবং প্রযুক্তিতে তারা দক্ষ উঠে দক্ষ হয়ে উঠেই আজকে তারা জগতের বড় একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। প্রতিষ্ঠান বেড়েছে, মান বাড়েনি, শিক্ষার মান বাড়েনি। তারপর আমরা এই যে এমন বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি, সেই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছি, কিন্তু সেখানে বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা খুবই সীমিত। আর উচ্চশিক্ষার সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, স্যার এই ইস্যুতেও কথা বলেছেন।
তো আমরা এখন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাতে চাই জনাব মোহাম্মদ মাসুদুজ্জামান, সহকারী অধ্যাপক সমাজকর্ম, আহ তিতুমির কলেজ। জি, জনাব মাসুদুজ্জামান। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আজকে শিক্ষক দিবস। শিক্ষক দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্যার। আহ আসলে এইটা নিয়েও মানে দিবস নিয়ে কনফিউশন যে আসলে আমরা শিক্ষক দিবস বলবো নাকি আবার শিক্ষক কর্মকর্তা দিবস বলবো। আমরা তো আসলে শিক্ষক হয়ে উঠি না, আমরা সবাই কর্মকর্তা হয়ে যেতে চাই। এবং আমাদের দেশে মানে গত 15 বছর ফ্যাসিস্ট সরকার থাকার কারণে প্রশাসক প্রশাসন ক্যাডারের এত দৌরাত্ম্য, এত সুযোগ সুবিধা থাকার কারণে সবাই কর্মকর্তা হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং সেই কারণে এখন আর কেউ শিক্ষক হতে চায় না। শিক্ষক যে শিক্ষক হয়ে উঠবে এই মানসিকতায় বা এই বোধ শক্তি আসলে আমাদের মধ্যে মানে হারিয়ে গেছে। আমরা সবাই কর্মকর্তা হয়ে যাচ্ছি। এই কর্মকর্তা হয়ে যাচ্ছি যার কারণে আসলে আমরা কর্মকর্তা হতে পারলাম না, আবার শিক্ষকও হয়ে উঠলাম না। ঠিক ঠিক। যার কারণে আসলে আমরা এই দিবস কি এটা নিয়ে আসলে একটা সমস্যা বা একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে, মানসিক দ্বন্দ্ব। শিক্ষক দিবসে আমরা শিক্ষক হওয়ার কথা বলতেছি, কিন্তু অন্য সময় আমরা বলতেছি যে আমরা আসলে কর্মকর্তা, আমরা অমুক কর্মকর্তা। এক আর দ্বিতীয়ত হলো যে এই আমাদের শিক্ষকদের মধ্যে মানে অধিকাংশ না, একেবারে 90+% বলা যায় যারা হলো গিয়া বাই চান্স শিক্ষক, বাই চয়েস শিক্ষক আসলে আমাদের সমাজে দেখা যায় না। এবারে হয়তো বিশ্ববিদ্যালয় জীবনে আসলে বাই চয়েসটা দেখা যায়, কিন্তু এই বিসিএস ক্যাডার বা মাধ্যমিক বা প্রাথমিক পর্যায়ে যারা আছে এদের ক্ষেত্রে বাই চয়েস শিক্ষক পাওয়ার সংখ্যা খুবই কম আমার ধারণা আর কি। এই যে বাই চান্স শিক্ষক হওয়ার পরে আসলে জীবনের তাগিদে তার জীবনটা পার করে, কিন্তু তখনও তার হওয়ার পরে তার মানসিকতা পরিবর্তন করে না, তার কিন্তু তার শিক্ষক হয়ে ওটা উঠে না। আর আমাদের আলোচনা যেহেতু শিক্ষক দিবস, শুধু শিক্ষকের সমস্যাটা নিয়ে আছে কথা বলি, শিক্ষার তো অনেক সমস্যা আছেই। আর সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে যে শিক্ষকরা এখানে সমস্যাগ্রস্ত হয়ে গেছে এই কারণে যে গত 15 বছর যে কাজটা হয়েছে, যে এই যে আমাদের মতিউর রহমান কাজী স্যার বললেন যে আসলে কোয়ালিটি না থেকে কোয়ান্টিটি দেখা হয়েছে। আমাদের একটা প্রবণতা ছিল শিক্ষার হার বাড়ানো, 98%, 99%, 99.99%। এই পার্সেন্টেজ করতে গিয়ে মানে একটা ছেলে পাশ করার যোগ্য না, তাকে পাশ করিয়ে দিয়ে মানে কৃতকার্য করিয়ে দেওয়াটা একটা যে অসুস্থ প্রতিযোগিতা, এইটাতে শিক্ষাটাকে পুরো জাতিটাকে ধ্বংস করে ফেলছে। এটা একটা বিষয়। আর আমাদের শিক্ষকদের যে সমস্যা বা শিক্ষকদের যে ভূমিকা, সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এত ভাবে বিভক্ত। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাও কিছু সুযোগ সুবিধা গ্রহণ করেন। আমাদের আজাদ স্যার শুরুতে বলছিলেন যে আমাদের আসলে সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। স্যার খুবই সুন্দর বলছে, দুই জিনিস আমরা বুঝতে পারি না, আসলে সিকিউরিটি এক জিনিস আর সোশ্যাল সিকিউরিটি আরেক জিনিস। তো এখন আমাদের আসলে সিকিউরিটি না, সোশ্যাল সিকিউরিটি তো নাই। সেই ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষকরা সেই সুযোগ সুবিধা ভোগ করলেও আমরা অনেকটা সরকারি চাকরি করার কারণে পাই, কিন্তু যারা মাদ্রাসা পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে যারা শিক্ষক আছে তাদের একটা মানবতর জীবন যাপন করতে হয়, এবং তাদের সোশ্যাল সিকিউরিটি একটা ভেঙে ভেঙে পড়ছে বা তাদের সোশ্যাল সিকিউরিটি গড়েই ওঠে না। এমন একটা পর্যায়ে তার জীবনযাপন হয় যখন একটা দায়িত্বশীল ব্যক্তি থাকে তখন সে ভালো দায়িত্ব পালন করতে পারে। শিক্ষার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব দিলাম, অথচ তারই শারীরিক অবস্থা খুব রুগ্ন, তাকে দিয়ে আসলে বড় দায়িত্ব পালন করা খুবই কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের শিক্ষকদের অবস্থাটা আসলে সার্বিকভাবেই নাজুক অবস্থায় আছে। কিছুদিন আগে আমি একটা দেখতেছিলাম, ডক্টর সলিমুল্লাহ খান স্যার বলতেছিলেন যে একটা ভিডিও ক্লিপে দেখতেছিলাম যে যে শিক্ষকদের আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে সেই শিক্ষক আসলে সমাজে ভালো রোল প্লে করতে পারে না। এটা কোনোভাবে সম্ভব না। কারণ সে তো মানে তার দৈনন্দিন জীবন যাপনের যে মৌলিক চাহিদা সেটাই তো পূরণ করা সম্ভব হয় না। সুতরাং তাকে সেই দিক থেকে আসলে তাকে অবশ্যই সচ্ছল করতে হবে। আর পদমর্যাদার বিষয়টা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলি তো আসলে আমাদের যে প্রশাসনের যে তাদের যে কারসাজি, সেইখানে তাদেরকে যে একটা ফোর্থ গ্রেডে দমিয়ে রাখার বা দাবিয়ে রাখার যে একটা একটা কি বলে একটা গোপন আতাত
যার কারণে আসলে শিক্ষকদের আসলে তাদের স্বাভাবিক জীবনযাপন করা বা চাকরি ক্ষেত্রে তাদের মনোযোগ দেওয়া খুব কঠিন হয়ে যায় এবং তাদের মধ্যে হতাশা দেখা দেয় এবং দীর্ঘদিন চাকরি করার প্রমোশন বঞ্চিত অবস্থায় থাকে, যার কারণে শিক্ষা ক্ষেত্রে তাদের মনোযোগ দেওয়া বা শিক্ষক হয়ে ওঠা আসলে তাদের জন্য কঠিন একটা অবস্থা দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমাদের যেরকম কি বলে শিক্ষকদের কি বলে আলাদা মন্ত্রণালয় দাবি করি, শিক্ষা আইনের কথা বলি, এগুলি যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষকদের নিজেদের সচেতন হতে হবে, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, তবেই তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। না হলে শিক্ষা আইন বা আলাদা মন্ত্রণালয় করে আসলে এই প্রশাসনের দৌরাত্ম্য থেকে বাঁচা খুব কঠিন হয়ে যাবে। এই পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে আমার মনে হয়। আপাতত এই পর্যন্ত বললাম, পরবর্তী সুযোগ পেলে আবার বলবো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি, চমৎকার বলেছেন মাসুদুজ্জামান। বিশেষ করে আমরা শিক্ষক না কর্মকর্তা এই প্রশ্নটি উত্থাপন করেছেন, সামাজিক নিরাপত্তার ইস্যু, আর্থিক নিরাপত্তার ইস্যু, এবং সর্বশেষ তিনি বলতে চেষ্টা করেছেন যে আমাদের এই শিক্ষার কাঠামোর কি পরিবর্তন করা যেতে পারে, যেখানে শিক্ষকরা তাদের শিক্ষকতাকে নিশ্চিত পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন এবং পেশাদারিত্ব বজায়, পেশাদার শিক্ষক হয়ে উঠতে পারবেন। সেই কাঠামোটা আমাদের খুবই প্রয়োজনীয়। তো আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর শরীফুজ্জামান, মুন্সি শরীফুজ্জামান, কি ডক্টর মুন্সি শরীফুজ্জামান, যদিও ওনার মুখ এখন আমরা দেখতে পারি নাই, আশা করি দেখব। আগে আমরা একটু শুনে আসি মোহাম্মদ জহিরুল ইসলাম। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে। আপনাকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি যেহেতু এই প্রোগ্রামে আমি নতুন, আপনাদের সাথে আমি একটু পরিচয় হয়ে নেই। আমি ঢাকার মোহাম্মদপুরের সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হিসাবে দীর্ঘদিন কাজ করেছি। গত সপ্তাহে আমি পিআরএল-এ গিয়েছি। আমার সাথে এখানে আমার মামা আছেন মতিউর রহমান গাজ্জালী। উনি একসময় আমার কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমি ছিলাম ভাইস প্রিন্সিপাল। এখানে কাজ করেছেন, আমরা একসাথে কাজ করেছি এবং আমাদের অভিজ্ঞতা এবং আমাদের একটা পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক আছে। যেহেতু নতুন, এই জন্য আমি আপনাদের সাথে একটু পরিচিত হলাম, আর সবার সাথে পরিচিত হওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমি আমাদের এদেশের সকল শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর হিসাবে স্বীকৃত, সেই সব মানুষ গড়ার কারিগরকে এবং আমরা যারা শিক্ষকদের কাছে পড়েছি, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সকল শিক্ষককে আজকের এই বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য এবারেরটা নির্ধারণ করা হয়েছে শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। আমি বলতে চাই যে একটা সুন্দর থিম নির্ধারণ করা হয়েছে, শিক্ষকের কণ্ঠস্বর। আমরা যদি দেখি যে এদেশে শিক্ষকদের কণ্ঠ কতদিন আসলে সোচ্চার ছিল বা বলতে গেলে শক্তিশালী ছিল। শিক্ষকতা এই মহান পেশা, সবাই আসে, যারা আসে কিছু আসে যে জাস্ট এখানে সেবা দেওয়ার জন্য, মন মানসিকতা থাকে সেবা দেওয়ার জন্য। কিছু আমরা আসি যারা অন্য পেশায় আসলে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডার, ফরেন ক্যাডারে যাওয়ার ইচ্ছা থাকে, সেখানে চান্স না পেয়ে আসি। বিভিন্ন ধরনের আসি। তার কারণ কি? এই যে আমরা এখনো বিসিএস এ যখন অপশন দেওয়া হয়, ম্যাক্সিমাম অপশন পড়ে অ্যাডমিনে, প্রশাসনে। তারপরে পুলিশ বলেন, পররাষ্ট্র বলেন, বিভিন্ন ক্যাডারে দেখা যায় যে চয়েসটা আগে যায়। কারণ কি? শিক্ষকরা আমরা অবহেলিত। আমি প্রায় 32 বছর চাকরি করেছি। শিক্ষকতা জীবন আমার 32 বছরের। একটা কলেজে এখানে আমি 20 বছর এবং আর একটা কলেজে ছিলাম 12 বছর। এখানে দেখেছি যে শিক্ষকরা আমরা আমাদের নিজেদের মঙ্গলের জন্য, নিজেদের ভালোর জন্য
আমরা সবাই এক প্ল্যাটফর্মে থেকে কাজ করতে পারি না, আমার অভিজ্ঞতা সেটা বলে। যেখানে আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতিত নিষ্পেষিত করা হয়, যত দাবি দেওয়াই আমরা করি না কেন, সরকারের যে সরকারি ক্ষমতায় থাকে সেই সরকারের কান পর্যন্ত সেই দাবি দেওয়াগুলো পৌঁছায় না, আর পৌঁছালেও সেটাকে কর্ণপাত করা হয় না। শিক্ষকরা অবহেলিত। আজকে দেখেন যে আহ, সরকারি শিক্ষক কতজন আছে এবং বেসরকারি কতজন আছে। আজকে বেসরকারি শিক্ষকরা যে দোকান থেকে চাল ডাল নুন কিনে খায়, সরকারি শিক্ষকরা সেখান থেকে খায়, প্রশাসনের লোকজনও সেখান থেকেই খায়। আজকে বেসরকারি শিক্ষক, একটা এমপিওভুক্ত শিক্ষক যদি বলতে হয় যে ওনাকে মনে হয় মাঝে মাঝে আমরা দেখি টিভিতে বা পত্রিকায় যে অনেক কিছু দেওয়া হচ্ছে, আসলে সারা জীবন চাকরি করে একটা মাত্র ইনক্রিমেন্ট নিয়ে, ইদানিং অবশ্য এই ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে, সেখানে বছরে তাকে 25% বোনাস দেওয়া হয়, বাড়ি ভাড়া দেওয়া হয় 1,000 টাকা, এবং মেডিকেল সম্ভবত 500 টাকা দেওয়া হয়। এই যে শিক্ষা ক্যাডারের মধ্যেই বৈষম্য, অন্য কোনো ক্যাডারে এই বৈষম্য আছে কিনা আমার জানা নেই। যদিও বেসরকারিদের আমি ক্যাডার বলছি না, তারপরও তারা তো শিক্ষক, মনোপ্রাণের শিক্ষক, তারা শিক্ষকতার সমস্ত ডিগ্রি নিয়েই তো সর্বোচ্চ ডিগ্রি, ইউনিভার্সিটি লেভেলের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সেখানে গিয়েছে। সে কথা বলছি যে শিক্ষকরা বরাবরই অবহেলিত। আজকে দেখেন, শিক্ষকরা এদেশের জাতি গড়ার কারিগর। এই যে গত কিছুদিন আগে সরকার বিদায় হওয়ার পরে এই দেশে যে ঘটনাগুলো ঘটছে, যে ছাত্ররা নিজেদের শিক্ষকদেরকে তারা চেয়ার থেকে নামায় দিচ্ছে, এটা কেন ঘটলো? আমরা কি শিক্ষা দিতে পারি নাই, নাকি সমাজটা অন্য পথে যাচ্ছে? এটা ব্যাখ্যা করলে অনেক কিছু আসে। সরকার বিভিন্ন সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটা অবশ্যই শিক্ষার্থী বান্ধব না, বা শিক্ষক সমাজে আমাদের এটা দেশের জন্য এটা মঙ্গলজনক না। বিভিন্ন সময় দেখি যে আমাদের দেশে নির্দিষ্ট কোনো কারিকুলাম নাই, এক এক সময় এক একটা কারিকুলাম আসছে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর থাকার পর এটাকে আবার চেঞ্জ করে নতুন একটা সিস্টেম আমাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। এটা কোনোটাই কিন্তু কন্টিনিউ করছে না। অর্থাৎ শিক্ষকতা এই 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 পেশাটাকেই একটা অনিশ্চয়ের মধ্যে সবসময় রাখা হয়েছে। যে কথা বলছিলাম যে আমাদের অনেক কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল দেখেছি যে এই শিক্ষার্থীদের দ্বারা তারা নিগৃহীত হচ্ছে এবং তারা অপমান অপদস্থ হচ্ছে। এর পিছনে কিন্তু আমি মনে করি শুধু ছাত্ররা না, এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করে। প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে শিক্ষকরা, এই যে মূল থিম নির্ধারণ করা হয়েছে যে শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। এই সামাজিক অঙ্গীকার করতে হলে আমাদের অবশ্যই শিক্ষকের মর্যাদাকে সঠিকভাবে রাখতে হবে, সমুন্নত রাখতে হবে বিভিন্নভাবে। যেমন আমরা বলতে পারি যে একটু আগে বক্তারা বলে গেছেন যে শিক্ষক শুধু সম্মান নিয়েই আছে। শিক্ষকদের আমাদের অন্যান্য দেশগুলোতে আমরা দেখি, উন্নত দেশগুলোতে যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের, তাদের মর্যাদা অনেক বেশি। আস্তে আস্তে যখন উপরে ওঠে শিক্ষার স্ট্যান্ডার্ড তারা ধরে রাখে, এবং যে ছাত্রছাত্রী বের হয় তারা কিন্তু সেইভাবেই আস্তে আস্তে নিচে রুট থেকে তারা শিক্ষিত হয়ে ইউনিভার্সিটিতে যায়। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দেখেন উল্টা, প্রাইমারি স্কুলের শিক্ষক বেশি গৃহীত। আমাদের যে স্যাররা ছিলেন তাদের দেখেছি আমরা, এখনো কি প্রাইমারি স্কুলের শিক্ষকরা নিগৃহীত। আমাদের দেশে রুট লেভেলে শিক্ষকতার মর্যাদাকে সেইভাবে
বাস্তবায়ন করা হয়নি, সেভাবে মর্যাদা নাই যে প্রাইমারি স্কুল থেকে আমরা শিক্ষিত হয়ে উপরে সেই অবস্থাটা আমাদেরকে দেওয়া হয়নি। অন্যান্য আমি শুনেছি যে অনেক দেশে আছে যে শিক্ষকদের জন্য আলাদা স্কেল ঘোষণা করা হয়। তার কারণ হলো যে শিক্ষকরা যেহেতু মানুষ গড়ার কারিগর, তাদেরকে শান্তিতে রাখতে হবে, তাদের ব্রেন ঠান্ডা রাখতে হবে, আর্থিক এবং মানসিক স্বাচ্ছন্দ্যে তাদেরকে রাখতে হবে। কিন্তু আমাদের দেশেই শিক্ষকরাই এই ক্যাডার ভিত্তিক ক্যাডারই বলেন, এই শিক্ষকরাই বেশি নিগৃহীত। আমরা দেখি যে আমাদের শিক্ষক যারা আছেন, সিনিয়র যারা, মনে করেন ডিজি স্যার বলতে বা বিভিন্ন উচ্চ লেভেলে যারা থাকেন, কয়জন শিক্ষক গ্রেড 1-এ যেতে পারেন, কয়জন শিক্ষক গ্রেড 2-তে যেতে পারেন, কিন্তু প্রশাসনে দেখেন যে ওই জায়গায় যাওয়ার জন্য সবাই স্যার, ব্যস্ত। এক সেকেন্ড স্যার, ওই গ্রেড 1 পর্যন্ত স্যার একটু থাকেন, এই যে নতুন লিঙ্কটায় স্যার যুক্ত হয়ে যান, কারণ আমাদের 40 মিনিট প্রায় শেষের দিকে চলে আসছে। ডান দিকে স্যার চ্যাট বক্সে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিছি স্যার, আপনারা সবাই তো খেয়াল করবেন, দেখেন আমার চ্যাট বক্সে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা